হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর আইএমএটের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বরের স্কুল আছে, এটা বীরভূম জেলা স্কুলের এক দেখ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই নিজের নাম, স্কুলের নাম এবং নিজের বাড়ি যেখানে সেই জায়গার নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে এক দাগে আছে চলরাশি হলো, এখানে বিভিন্ন রাশিগুলো দেওয়া আছে বা বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, এর থেকে চলরাশি কোনটা সেটা বলতে হবে। তো এখানে 100 আছে, তারপরে 2x + 3y আছে, x আছে এবং 2.68 আছে। তাহলে চলো রাশি বলতে আমরা এই b2x + 3yকে বুঝি চলরাশি। x ও y এর অন্তর হবে, x ও y এর অন্তর হবে যেখানে xটা ছোট yটা বড়, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ y - x b হবে। 20, 40, 60 এর লসাগু ও গসাগু যথাক্রমে 20, 40, 60 এর লসাগু বের করতে হবে আর গসাগু বের করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি 20, 40, 60, 2 দিয়ে 10, 20, 30, আবার 2 দিয়ে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 15 দুগুণ 30, আবার 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15। তাহলে এখানে দেখো, এখানে গসাগু হচ্ছে 2 2 5, গসাগু সমান 2 2 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এখানে গসাগু হলো 20 আর লসাগু 2 2 5 2 3। লসাগু সমান 2 × 2 × 5 × 2 × 3, 3 দুগুণ 6, 5 ছক 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120। তাহলে গসাগু 20 আর লসাগু হচ্ছে 120। সেখানে কি হলো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 10 60, 2 দুগুণ 4, 4 5 20, 3 × 60। আচ্ছা, এখানে কোথাও একটা ভুল হয়েছে, এটা 10 হবে, এটা 20 হবে, এটা 30 হবে। 2 দিয়ে দিলে এটা 5, এটা 10, এটা 15, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15 না, ঠিক আছে। তাহলে এখানে 120 হবে লসাগু আর গসাগু হবে 20, তাহলে 20 আর 120 এর লসাগু ও গসাগু, এখানে তো লসাগু দেওয়া নেই, এর লসাগু ও গসাগু যথাক্রমে এখানে, যাই হোক, এখানে দেখে নাও লসাগু 120 হবে আর গসাগু কিন্তু শুধু 20 হবে, এখানে ওই অপশানটা নেই। তারপরে গসাগুকে লসাগুয়ের গুণনীয়ক বলা হয়, গুণনীয়ক। আর এখানে 5 দিকে একটি সংখ্যামালা দেওয়া আছে, প্রদত্ত সংখ্যা রেখাতে, এখানে সংখ্যা রেখা দেওয়া আছে, প্রদত্ত সংখ্যা রেখাতে চিহ্নিত পথে এ বিন্দু থেকে শুরু করে সি বিন্দুতে শেষ করলে তার গাণিতিক প্রকাশ হবে। এখানে বিভিন্ন প্রকাশ দেওয়া আছে, কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। তো এখান থেকে শুরু করেছি এ থেকে, তাহলে এ থেকে বিতে এলাম, অর্থাৎ 0 থেকে -2তে এলাম। তাহলে প্রথমে -1 হবে, -1, তার থেকে বিয়োগ করছি, আচ্ছা -1, 1 2 3 4, -1 + 4, আচ্ছা এটা হবে -1 + 4, যেহেতু ডান দিকে 4 ঘর গেছে, 1 2 3 4, সেই জন্য +4 হবে, বাদিকে 1 ঘর গেছে বলে -1 হবে। তাহলে এটা সি। ফাঁকা বক্সে সঠিক চিহ্ন বসাও, +13 + -8, আর এখানে আছে +3 - -2, তাহলে +13 + -8 কত হচ্ছে দেখে নিই। +13 +8 সমান 13 +- 8, আর এটা হলো 5। এখন ডান দিকে আছে +3 -
-2 সমান +3 মাইনাস মাইনাসে +2 একই চিহ্ন যোগ করব, তাহলে এটা হলো 5 +5, এটাও +5 এটাও +5, তাহলে এখানে সমান চিহ্ন বসবে। তারপর 4 × 4 নিরেট বর্গাকার সজ্জাটি, অর্থাৎ এদিকে 4 থাকবে নিচেও 4 থাকবে, ডাইনে বামে 4 উপর নিচ 4, সেটাই এ ঘরের এ দাগে আছে, এদিকটাও 4 ঘর উপর নিচেও 4 ঘর। তারপরে 4² + 3² + 4² সমান ড্যাশ ড্যাশ শূন্যস্থানে কত হবে সেটা বলতে হবে। তো এটা হবে কিনা, এটা হবে কিনা, এটা হবে কিনা, বা এটা হবে কিনা, তাহলে এটা প্লাস চিহ্ন আছে, তো 3² + 4² মানে কত হবে দেখে নিই। 3² + 4² সমান 3 × 9, 4 × 4 = 16, এটা হলো 25। আর যে মানগুলো দেওয়া আছে 3 আর 4 7, 7-এর স্কোয়ার করলে 7 × 7 = 49, 25 হলো না। বি 3 × 2 এই 3 × 4 অর্থাৎ 3 × 4 = 12, 12-এর স্কোয়ার মানে 144, এটাও কিন্তু 25 হলো না। তারপরে আছে 3/4, 3কে 4 দিয়ে ভাগ করলে 3 × 4 হয়, তাকে স্কোয়ার করলে 25 হয় না। 3 + 2 5 হলো, 5-এর স্কোয়ার করলে 25, তাহলে এটা 25-এর সাথে সমান হচ্ছে, অর্থাৎ এটা শূন্যস্থানে 3 + 5 তার হোল স্কোয়ার বসবে। 1996 সালের 1 জানুয়ারি সোমবার হলে 1997 সালের 1 জানুয়ারি যে বার ছিল, তাহলে 1996 সাল আগে লিপ ইয়ার কিনা দেখে নিই। 4 দিয়ে ভাগ করতে হবে 1996-কে, তাহলে 4 × 4 = 16, এখানে 3 9 নামালাম, 4 9 36, 6 নামালাম, তাহলে 4 9 36 মিলে যাচ্ছে, ভাগ মিলে গেল, তাহলে 4 দিয়ে যেহেতু ভাগ মিলছে, সুতরাং অতএব 1996 সাল এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এখানে যে সময়টা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 1997 সাল আর 1 জানুয়ারি, তাহলে এই 1996 থেকে এই 1997 গেলে 1 জানুয়ারি থেকে আমাদের ফেব্রুয়ারি মাস কিন্তু এর মধ্যে ধরা পড়ছে। সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা 28 দিন না ধরে 29 দিন ধরবো, সেই জন্য এই 1996-এর 1 জানুয়ারি থেকে 1997 1 জানুয়ারি পর্যন্ত মোট দিন সংখ্যা হবে 365 নয়, এক দিন বাড়িয়ে 366। তাহলে মোট দিন সংখ্যা সমান 365 + 1 সমান 366। এবার এই 366কে 7 দিয়ে ভাগ করতে হবে কি বার সেটা জানার জন্য। 5 × 7 = 35, 7 × 2 = 14, তাহলে ভাগশেষ 2 আছে, অর্থাৎ 52 সপ্তাহ 2 দিন। তাহলে যদি 52 সপ্তাহ আমরা এগিয়ে যাই, এক সপ্তাহ এগুলে, সেটা এখানেও যেহেতু সোমবার আছে, এক সপ্তাহ এগুলো সোমবার, 2 সপ্তাহ এগুলোও সোমবার, 52 সপ্তাহ এগুলো সোমবার, সোমবারের পরে আর 2 দিন, তাহলে 12 হবে। সোমবার প্লাস 2 দিন, তাহলে সোমবারের পরে আর 2 দিন হলে সোমের পর মঙ্গল বুধ, এটা হবে বুধবার। তেইশ ঘন্টা 7 মিনিট থেকে বিয়োগ করতে হবে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তেইশ ঘন্টা 7 মিনিট, আর সেকেন্ড এখানে নেই, আমি 0 সেকেন্ড লিখলাম। এর থেকে বিয়োগ করব 19 ঘন্টা
তারপরে 19 ঘন্টা 29 মিনিট, আর সেকেন্ডে আছে 18 সেকেন্ড। বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম। এখন 23 বড় 19 ছোট, এখানে বিয়োগ করতে অসুবিধা নেই, বাট এখানে বিয়োগ করতে অসুবিধা আছে আর এখানে আছে। তো এখানে 7 মিনিট, এখানে 29 মিনিট আছে, তাহলে এই এটা 29-এর চেয়ে বড় হতে হবে। সেই জন্য কী করব, এই 23 যে ঘন্টা আছে এর থেকে 1 ঘন্টা আমি নিয়ে নেব, কারণ 1 ঘন্টা 7 মিনিট হয়, আর 23 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে নিলে এটা হলো 22 ঘন্টা। আর 1 ঘন্টায় যেহেতু 60 মিনিট, এখানে অলরেডি 7 মিনিট আছে, আর আমি 1 ঘন্টা থেকে 60 মিনিট নিয়ে নিয়েছি। 60 এবং 7 হয়ে গেল 67, তাহলে এটা হবে 67। তো 67 না দিয়ে আমি দিলাম 66, কারণ 1 মিনিটকে ব্যবহার করব এই সেকেন্ডটাকে বাড়ানোর জন্য। তাহলে 67 জায়গাতে 66 মিনিট লিখেছি, আর 1 মিনিট হাতে আছে, সেই 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডটাকে কেটে 60 করে দেবো। এবার ওপর লাইনটা ঠিক আছে। এখন বিয়োগ করতেও অসুবিধা নেই, যেমন 22 থেকে 19 বিয়োগ করলে 3 ঘন্টা পাই, 66 থেকে 29 বিয়োগ করতে হবে, 9 আর 7 দিলে 16, হাতে 1 3, 3 আর 3 দিলে 6, তাহলে এটা হবে 37 মিনিট। আর 60 থেকে 18 বিয়োগ করলে, আচ্ছা 60 থেকে 20 বিয়োগ করলে 40 থাকে, তাহলে 18 বিয়োগ করলে হবে 22, এই 42। তো এখানে হলো 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড, 3 ঘন্টা না, এটা 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড, অর্থাৎ বি উত্তর হবে। এরপরে এখানে একটা ছবি দেওয়া আছে প্রদত্ত চিত্রে, শেড করা অংশকে শতকরায় প্রকাশ করলে হবে। এখানে 4টে টোটাল ঘর আছে, তো 3খানা ঘর শেড করা আছে। তাহলে শেড করা অংশে অংশের ভগ্নাংশ সমান মোট 4খানা ঘরের মধ্যে 3খানা রং করা হয়েছে, তাহলে এটা 3/4। তাহলে একে যদি শতকরাই করি আমরা, 3/4 সমান 3/4 ইন্টু 100%, 3 25 75, তাহলে এটা 75% শতকরায় প্রকাশ করলে। এক 0.26%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাবো। এখান থেকে কোনটা পাবো বলতে হবে। 1.26%, এটা মানে আমরা বলতে পারি 1.26/100, এটা ভগ্নাংশ করলাম। এরপরে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে দশমিকটা যদি আমরা না দিতে চাই, তাহলে নিচে যে সংখ্যা আছে তার সাথে দশমিকের পরে দুটো অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে হলো 126, আর 1-এর পিঠে 4টে শূন্য। এটা উত্তর নম্বর ডি। প্রশ্নগুলি পড়ো এবং অঙ্ক কষে উত্তর নির্ণয় করো, যে কোনো 5টি। তো 1 দাগে আছে মুক্তির বয়স এখন x বছর, তার দিদি তার থেকে y বছরের বড়, এখন থেকে 5 বছর পরে তার দিদির বয়স কত হবে। তাহলে মুক্তির বয়স কত, এখানে x বছর আছে, সেটা প্রথমে লিখে নিতে হবে।
মুক্তির বর্তমান বয়স সমান x বছর। মুক্তির বর্তমান বয়স সমান x বছর, তার দিদি তার থেকে y বছরের বড়। দিদির বয়স x প্লাস y বছরের বড় বলে y যোগ করতে হবে। আচ্ছা, এর সাথে বলা আছে কি যে এখন থেকে 5 বছর পরে তার দিদির বয়স কত হবে। পাঁচ বছর পর দিদির বয়স হবে সমান x প্লাস ওয়াই প্লাস 5। যেহেতু 5 বছর বয়স বেড়ে যাবে তাই x প্লাস ওয়াই প্লাস 5 বছর। সুবল চাষি তার জমির 55% অংশে ফুলকপি চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করেন তাহলে তার জমির মোট পরিমাণ কত। তাহলে জমির 55% ফুলকপি করেছেন, অর্থাৎ 100-র মধ্যে 55 করেছেন ফুলকপি। সুবল চাষি তার জমির 55% অংশে ফুলকপি চাষ করেন। এই বাক্যটা প্রথমে লিখে নেব। সুবল চাষি তার জমির % অংশে ফুলকপি চাষ করেন। তার মানে কি, তার মানে জমির পরিমাণ যদি 100 হয়, ফুলকপি চাষ করেন 55 বিঘাতে। অর্থাৎ পঞ্চান্ন বিঘায় ফুলকপি চাষ করলে যদি ফুলকপি চাষ করে 55 বিঘায় জমির পরিমাণ 100, জমির পরিমাণ 100 বিঘা। এখন ফুলকপি চাষ করেছে 11 বিঘা জমিতে, তাহলে অর্থাৎ 1 বিঘা ফুলকপি চাষ করলে জমির পরিমাণ 100 ছিল, 55 তার নিচে আসবে। তাহলে 55 বিঘা আছে, মোট জমির পরিমাণ বের করতে হবে। কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করে, তাহলে 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করেন 100 × 11/55। তাহলে 20 বিঘা। তো এখানে প্রশ্ন ছিল যে 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করেন, তাহলে তার মোট জমির পরিমাণ কত।
জমির পরিমাণ, তার মোট জমির পরিমাণ 20 বিঘা। দুটি সংখ্যার যোগফল 384 এবং তাদের গসাগু 48, ওই সংখ্যা দুটি কী কী হতে পারে নির্ণয় করো। তাহলে 384 আছে, তাকে প্রথমে এই 48 দিয়ে ভাগ করে দেখি কত আসে। গসাগু দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে। 384, তাহলে এখানে যদি 8 দিয়ে গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, 33 34 35 36 37 38, 384, অর্থাৎ 8 দিয়ে আমরা 48 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি। তো এই যে 8 তাহলে 8 আছে, তো কি হবে, তাহলে আমরা 384 কীভাবে পাচ্ছি, 8-এর সাথে 48 গুণ করে এটা পাচ্ছি 384। তাহলে সংখ্যাগুলোকে এমনভাবে লিখব আমি, যে এই যে 48 আছে, 48টাকে এমনভাবে লিখব, ইন্টু দিলাম না, 48টা আগে লিখে নিলাম, বা আমি এখানে 48টাকে আগে লিখে নিলাম। এবার এই 8 সংখ্যাটাকে এখানে ভেঙে লিখছি, 7 + 1, তাহলে এখানে হলো 7 এবং 48 গুণ করতে হবে, 7 8 56 6, 7 8 56 6 হাতে 5, 4 7 28, 29 30 31 32 33, তাহলে আমি পাচ্ছি 33 6 আর 48 1 48। তাহলে এই সংখ্যাটা হতে পারে 336, এই দুটি সংখ্যা হতে পারে, আর হতে পারে এখানে 48 লিখলাম, আর এই 8টাকে আমি ভাঙলাম 6 + 2 এই হিসাবে। আচ্ছা, 6 + 2 দিয়ে, ঠিক আছে, তাহলে 6 + 2, আচ্ছা 6 + 2 দিয়ে একটা সমস্যা আছে, যে এটা কিন্তু আর গসাগু তখন 48 থাকবে না, সেই জন্য 6 + 2 নেব না, এটা আর এটা পরস্পর মৌলিক সংখ্যা নিতে হবে। তো এখানে 6 হলো, 2 হলো নেব না, এখানে 5 আর এখানে 3, 5 আর 3 মিলে 8 হয়, তার সাথে 48 গুণ করছি, তাহলে 5 দিয়ে 48কে গুণ করলে 240, প্লাস 3 দিয়ে 48কে গুণ করলে 3 8 24 4, 3 8 24 4 হাতে 2, 3 4 12 13 14, তাহলে 240 এবং 144 সংখ্যাটা এটাও হতে পারে। আর 8কে আমরা 7 + 1, তারপরে 6 + 2টা হবে না, 5 + 3, এরপর লিখতে হবে 4 + 4, 4 + 4 লিখলে আমরা দুটো সংখ্যা পাবো বটে, বাট তাদের গসাগু কিন্তু আর 48 হবে না। তাহলে সংখ্যা দুটোর হতে পারে এই দুটো সংখ্যা বা এই দুটো সংখ্যা, যাদের গসাগু 48 এবং গসাগু 48 এবং সংখ্যা দুটো যোগ করে এটাও হবে। এরপরে কোনো বিদ্যালয়ে সোম থেকে শনি পর্যন্ত ছাত্রদের উপস্থিতি স্তম্ভচিত্রে দেখানো হলো। এখানে স্তম্ভচিত্রে দেখানো হয়েছে সোম থেকে শনি পর্যন্ত ছাত্রদের উপস্থিতি এখানে। তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর এখানে ছাত্রদের দৈনিক উপস্থিতি এই স্কেল বরাবর দেওয়া আছে। যেমন দেখো, যদি শনিবার বলি, শনিবার এই স্তম্ভটার এই হাইটটা 200 সাথে মিলছে, অর্থাৎ শনিবার 200 জন ছাত্র স্কুলে এসেছিল। ঠিক একই রকমভাবে এটা বৃহস্পতিবার 400 জন এসেছিল, এইরকম। তো যাই হোক, এখানে প্রথম প্রশ্ন আছে, কোন দিনগুলোতে সমান সংখ্যক ছাত্র এসেছে। তাহলে এখানে এই স্তম্ভচিত্র দেখে আমরা বলতে পারবো, দেখছি যে মঙ্গলবারের স্তম্ভ আর শুক্রবারের স্তম্ভ সমান হাইটের। তাহলে সমান হাইটের, তাহলে এই সমান হাইট মানে মঙ্গলবারে এসেছে 800 জন, শুক্রবারে এসেছে 800 জন। তাহলে মঙ্গলবারে আর শুক্রবারে সমান সংখ্যক ছাত্র এসেছে।
তাহলে এটা হবে মঙ্গল আর শুক্র। তাহলে মঙ্গলবার আর শুক্রবার সমান সংখ্যক ছাত্র এসেছে। কোন দিনগুলোতে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ছাত্র এসেছে? তাহলে সবচেয়ে কম ছাত্র এসেছে শনিবারে, এই হাইটটা সবচেয়ে কম, আর এই হাইটটা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি ছাত্র এসেছে সোমবারে। তাহলে সবচেয়ে বেশি সোমবার, আর সবচেয়ে কম এই শনিবার। আচ্ছা, 5 দাগে আছে ভাগ পদ্ধতিতে 1764 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করতে হবে। রুট চিহ্ন দিলাম, দুটো করে সংখ্যা জোড় বাঁধতে হয় ডান দিক থেকে। তাই এই দুটো বাঁধলাম, এখানে 17 জোড় আছে। তাহলে 4 দিয়ে দেবো, 4 4 16 হবে, 6 আর 1 দিলে 7 হয়। তাহলে 1, এই 4 6 4 নামালাম, আর 4 ডবল 8 এখানে বসালাম। আমাকে ডান দিকে 4 আনতে হবে, তাহলে 2 দিয়ে দিতে পারি। 2 2 দুকোনো 4, 8 দুকোনো 16, তাহলে এটা হচ্ছে 42। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান 42। নির্ণেয় বর্গমূল সমান 42। তাহলে এটা 5 দাগ হয়ে গেল। ছয় দাগে আছে রঙ্গন 24শে ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি 11টা 52 মিনিটে ঘুমালো ও পরদিন সকাল 7টা 15 মিনিটে উঠল। সে কতটা সময় ধরে ঘুমিয়েছে? তাহলে 24শে ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি, আচ্ছা 28শে ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি 11টা 52 মিনিটে ঘুমালো ও পরদিন সকাল 7টা 15 মিনিটে উঠল। সে কতটা সময় ধরে ঘুমিয়েছে? তাহলে সে কত সময় ঘুমিয়েছে সেটা বের করার জন্য আমরা রাত্রি 11টা 52 মিনিট থেকে রাত 12টা পর্যন্ত কতটা সময় ঘুমালো সেটা প্রথম বের করব। তাহলে 2 হচ্ছে 6, তো রাত্রি 11টা 52 মিনিট, রাত্রি 11টা 52 মিনিট থেকে রাত্রি 12টা, পর্যন্ত সময় 11টা 52 মিনিট থেকে রাত্রি 12টা পর্যন্ত সময় হবে 8 মিনিট সমান 8 মিনিট। আচ্ছা, তাহলে রাত্রি 12টা পর্যন্ত 8 মিনিট হলো। এবার রাত্রি 12টা থেকে সকাল 7টা 15 মিনিট পর্যন্ত হবে 7 ঘন্টা 15 মিনিট। আবার রাত্রি 12টা থেকে সকাল 7টা 15 মিনিট পর্যন্ত মোট সময় সমান 7 ঘন্টা 15 মিনিট। তাহলে সে মোট ঘুমালো এই 7 ঘন্টা 15 মিনিট আর এদিকে 8 মিনিট। তাহলে ঘুমের মোট সময়
সমান 7 ঘন্টা 15 মিনিট প্লাস 8 মিনিট, তাহলে 15 মিনিট আর 8 মিনিট মিলে হলো 23 মিনিট সমান 7 ঘন্টা 23 মিনিট। এখানে যে দেওয়া আছে 28শে ফেব্রুয়ারি 2024 সাল, এইগুলো কোনো কাজে লাগবে না হিসাবের ক্ষেত্রে, কারণ রাত্রি 11:52 থেকে পরদিন সকাল 7:15 পর্যন্ত সময় হিসাব করলেই এর উত্তরটা আসছে। তারপরে সাথে দেখা আছে তোমার জন্ম তারিখটি প্রথমে উত্তরপত্রে লেখো। এখন আজকের পরীক্ষার দিনের তারিখে তোমার বয়স, বছর, মাস ও দিনে নির্ণয় করো। তাহলে এখানে বিভিন্ন জনের জন্ম তারিখ বিভিন্ন আছে, সেই জন্য উত্তরটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে। যেমন আমি আমার জন্ম তারিখটি লিখছি, তাহলে লিখব কি আমার জন্ম তারিখ আমার জন্ম তারিখ পাঁচ 1986। এখন আমার জন্ম তারিখ লিখলাম। এবার আজকের পরীক্ষার দিনের তারিখে তোমার বয়স কত। তাহলে আজকের যে তারিখ, আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন তারিখ হবে 17 সেপ্টেম্বর। আজকের তারিখ 17/9/2025। তাহলে আমার এখান থেকে বলতে হবে যে বয়স কত বছর, কত মাস, কত দিন। তাহলে এই তারিখটা উপরে লিখব, এই তারিখটা নিচে লিখব, লিখে বিয়োগ করব। আমার বয়স সমান 17/9/2025। তার থেকে বিয়োগ করতে হবে 5/5/1986। এখানে খুব সুবিধা হলো যে ওপরের সমস্ত সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর চেয়ে বেশি আছে, সেই জন্য এখানে যখন বিয়োগ করব 17 থেকে 5 বিয়োগ করলে এটা হলো 12, 9 থেকে 5 বিয়োগ করলে এটা হলো 4, আর 6 আর 9 দিলে 15 হাতে 1, 9 আর 3 দিলে 12 হাতে 1, 10 আর 0 দিলে 10 হাতে 1, 2 আর 0 দিলে 2। তাহলে এটা 39 বছর 4 মাস 12 দিন। দুশো দশটি কমলা দুই বন্ধু হাদা ও ভোদার মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কটি লেবু পাবে কষে দেখাও। তো হাদা ও ভোদার লেবুর সংখ্যার অনুপাত 3:4। হাদা ও ভোদার
লেবুর সংখ্যা সমান 3:4, লেবুর মোট সংখ্যা সমান 210। অতএব হাদার লেবুর সংখ্যা সমান 210 প্রথমে লিখে নিলাম। এটা হাদার জন্য, এটা ভোদার জন্য। তাহলে হাদার জন্য যেটা সেটা উপরে লিখলাম। এই দুটো সংখ্যা যোগ করতে হবে, যোগ করে হবে 7। তাহলে লেবুর সংখ্যা এত, 7 এবং 210 যোগ করলে 3 7 21 অর্থাৎ 30। 30 এবং 3 গুণ করলে হবে 3 30 ও 90। এটা হলো হাদার লেবুর সংখ্যা। ও ভোদার লেবুর সংখ্যা এটা 210 ইন্টু ভোদার জন্য 4 আছে, তাহলে 4 উপরে যাবে, দুটো সংখ্যা যোগ করলে 7, 7 নিচে 3 4 12, তাহলে এটা হলো 120। তাহলে হাদার লেবুর সংখ্যা এখানে আছে 90 এবং ভোদার লেবুর সংখ্যা হলো 120। তারপরে প্রশ্নগুলি ভালো করে পড়ো এবং অঙ্ক করে উত্তর নির্ণয় করো যে কোনো 5টি। শিহাবদের পরিবারে এটা শিহাবদের পরিবারে খাই খরচ 4,750 টাকা ও অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাই খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে হিসাব করো। তাহলে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে। তাহলে মাসিক খাই খরচ কত বাড়বে, মাসিক খাই খরচ বলা আছে এখানে, আবার এখানে খাই খরচের পরিমাণ এখানে দেওয়া আছে। সুতরাং মাসিক খাই খরচ এখানে প্রশ্নটা যেভাবে দিয়েছে আর কি, মাসিক খাই খরচ যদি বের করতে হয় তাহলে কেবল এই সংখ্যাটার উপরে 10% বাড়ালে কত বাড়লো, নিশ্চয়ই বাড়বে, তাহলে কত বাড়বে সেটা আমরা পেয়ে যাব। তখন কিন্তু এই 16% এবং এই অন্যান্য খরচটা দরকার হচ্ছে না। এখানে সাধারণত অঙ্কটা এভাবে দেয় যে মোট খরচ কত বাড়লো বা কত কমলো সেটা জানতে চাই, কিন্তু এখানে যেহেতু খাই খরচ লেখা আছে সুতরাং আমরা এই সংখ্যাটা নেব এবং 10% নেব। এক্ষেত্রে এই সংখ্যা এবং 16% দরকার হচ্ছে না, কারণ এখানে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে সেটা বের করতে হবে, সেই জন্যে। তাহলে লিখব কি, তাহলে লিখব যে পরিবারের বর্তমান খাই খরচ 4,750 টাকা, পরিবারের বর্তমান মাসিক খাই খরচ এটা সমান আছে 4,750 টাকা। তাহলে 10% বেড়ে গেছে, 4,750 এর 10%, এই 10% বের করার জন্য আমরা লিখব কি 4,750 ইন্টু 10/100। এটা অবশ্য টাকা লিখতে হবে, কাটাকুটি করলে 10 একে 10, 10 10কে 100, 10 দিয়ে 4,750কে কাটলে এটা হবে 475 সমান 475 টাকা। তো এখানে ছিল যে পরিবারের মাসিক খাই খরচ কত বাড়বে, এটা 775 টাকা বাড়বে। অতএব
পরিবারের মাসিক খাই খরচ 475 টাকা বাড়বে। এরপরে 3-2 দুটি সংখ্যার গসাগু 145 ও লসাগু 2175। এদের মধ্যে একটি সংখ্যা 725 হলে অন্যটি কত হবে হিসাব করে লেখো। তাহলে আমরা জানি যে সংখ্যা দুটি গুণ করলে যত হবে লসাগু আর গসাগু গুণ করলে ঠিক ততই হবে। তাহলে সেটা এখানে লিখে নেব যে আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তো একটা সংখ্যা দেওয়া আছে, সেটা যদি প্রথম সংখ্যা ধরি, দ্বিতীয় সংখ্যাটা কি লিখতে পারবো দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গসাগু তাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ। তাহলে নিচে হবে প্রথম সংখ্যা আর উপরে হবে গসাগু ইন্টু লসাগু। তো দ্বিতীয় সংখ্যাটা সমান, প্রশ্নের মধ্যে দেখো এখানে গসাগু দেওয়া আছে 145 আর লসাগু দেওয়া আছে 2175। প্রথম সংখ্যা দেওয়া আছে 725। হিসাব করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি বা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে প্রথম যদি 5 দিয়ে কাটাকুটি করে দেখি, তো বা 5 দিয়ে না করে আমরা একেবারে 25 দিয়ে করলে সোজা হবে। 25 দিয়ে 725 এবং 2175কে ভাগ করে দেখব। 25 দিয়ে 725কে ভাগ, তাহলে 25 দুগুণে 50, 9 25 2 2 5, তাহলে এটা হলো 29। আর 2175কে 25 দিয়ে ভাগ করব, 8 25 200, বিয়োগ করে 17 পেলাম, 5 নামালাম, 7 25 175, তাহলে এখানে হলো 87। এরপরে 145 আছে, একে 29 দিয়ে কাটাকুটি করা যায় কিনা দেখি। 145 যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 4 5 নামালে 5 নং 45। হ্যাঁ, তাহলে 29 দিয়ে এই 145কে কাটাকুটি করলে আমরা 5 পাচ্ছি। 5 এবং 87 গুণ করতে হবে, 5 7 35-এর 5, হাতে থাকছে 3, 5 8 40 আর 3 43, তাহলে এটা হলো 435। এটা হচ্ছে সেই অপর সংখ্যাটি। লাল সবুজ ও নীল আলো জ্বলে এমন 3টি লেড বাতি আছে। লাল বাতি একবার জ্বলার সঙ্গে সঙ্গে নিভে যায় ও 16 সেকেন্ড পর আবার জ্বলে। একইভাবে সবুজ বাতি 20 সেকেন্ড পর ও নীল বাতি 40 সেকেন্ড পর জ্বলে। 3টি বাতি একসঙ্গে জ্বলার পর ঠিক কতক্ষণ পরে আবার জ্বলবে। তাহলে এই রকম টাইপের অঙ্কগুলো আমরা কি করি, আমরা যত সময় পর পর ওগুলো একবার করে জ্বলে উঠছে সেই সময়গুলো নিয়ে একসঙ্গে লসাগু করি। লসাগু করলে যত মিনিট, যত সেকেন্ড বা যত ঘন্টা বেরোবে, তাহলে তত সময় পর পর বাতিগুলো আবার একসঙ্গে জ্বলবে। তাহলে এখানে 16, 20 এবং 40 এর লসাগু করতে হবে। এটা হচ্ছে 3-এর 3। 3-এর 3-এ আছে 16, 20,
ও 40 এর লসাগু করে পাই 16, 20, 40 8 দুগুণ 16, 10 দুগুণ 20 আর 20 দুগুণ 40 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 2 দিয়ে 2 দুগুণ 4, 5, 5 দুগুণ 10, 5 দিয়ে 2 থাকছে 1, 1, তাহলে লসাগু, অতএব লসাগু সমান 2, 2, 2, 5, 2, 2, 2, 2, 5, 2 সমান 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80, অর্থাৎ এখানে 80 লসাগু হলো। তাহলে 80 সেকেন্ড এটা 60 দিয়ে ভাগ না করে আমরা কত মিনিট কত সেকেন্ড অন্যভাবে বলছি। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 60 প্লাস 20 সেটা হয় 80, তাহলে সমান 60 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড। আর আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড। তো এখানে প্রশ্নে আছে যে 3টি বাতি একসঙ্গে জ্বলার পরে ঠিক কতক্ষণ পরে আবার জ্বলবে, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড পরে 20 সেকেন্ড পর বাতিগুলি একসাথে আবার জ্বলবে। তাহলে 3-এর 4 হয়ে গেল, এরপরে 3-এর 5 আছে। 20 জন বন্ধুর পছন্দের ফল এর তালিকা দেওয়া হলো। এটা আপেল 3, পেয়ারা 2, কলা 6, আম 4 এবং বেদানা 5। এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র বানাও। আচ্ছা, এখানে প্রিন্ট আউট তেমনভাবে হয়েছে, বন্ধুর নাম পড়া যাচ্ছে না, তো আমি এখানে এ আর বি দিয়ে করব, এটা এ দিয়ে করব, এটা বি দিয়ে করব। তোমরা যে বই থেকে করছো নিশ্চয়ই সেখানে নামটা বোঝা যাচ্ছে, তোমরা এর জায়গাতে সেই নাম দিয়ে নেবে এবং বি এর জায়গাতে দ্বিতীয় বন্ধুর নাম দিয়ে নেবে। তো 20 জন বন্ধুর পছন্দের ফল এর তালিকা নিচে দেওয়া হলো। এখানে ফলের তালিকা দেওয়া আছে, আমাকে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তো স্তম্ভচিত্র অঙ্কন করার জন্য এখানে দুটো অক্ষ টেনে নিতে হবে। আমরা বলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, বা অন্যভাবে বলা যায় যে অনুভূমিক অক্ষ এবং উল্লম্ব অক্ষ। এটা হলো অনুভূমিক অক্ষ আর এটা হলো উল্লম্ব অক্ষ। দুটো অক্ষ টেনে নিলাম। এখানে দেখো 3, 2, 6, 4, 5, 6 পর্যন্ত সবচেয়ে বেশি আছে। তো স্কেল দিয়ে আমি 6টা বা 6টার বেশি এরকম ঘর কেটে নেব। তো এই হাফ সেন্টিমিটার পরপর আমি 1 ধরছি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা স্কেলটা ঠিক করে নিলাম, কত দূর 1 ধরবো, কত দূর 2 ধরবো, কত দূর 3 ধরবো ইত্যাদি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 স্কেল ঠিক করে নিলাম। এবার আপেল, পেয়ারা, কলা, আম, বেদানা এগুলো পরপর এখানে লিখব। তো এখানে 5খানা ফলের নাম আছে, মোটামুটি 5টা ভাগ এখান থেকে দেখে নিলেই হলো। এটা একটা ভাগ,
3 4 5 6। তো প্রথম যে ভাগটা আছে এটা আপেলের জন্য, পরের ভাগটা আছে পেয়ারার জন্য, তারপরটা আছে কলা, তারপরটা আম, তারপরটা বেদানা। তো এখানে দেখো আপেল আছে, আচ্ছা এখানে দুইজন বন্ধু আছে, এ বন্ধু আর বি বন্ধু। তো এখানে এ বন্ধু আর, আচ্ছা 20 জন বন্ধু, ঠিক আছে এখানে এ বন্ধু বি বন্ধু না, এটা আছে ফলের নাম, এটা আছে বন্ধুর সংখ্যা, এটা আমি ভুল বললাম, এটা ফলের নাম আর এটা বন্ধুর সংখ্যা। তাহলে কি করলাম যে এই দিক বরাবর নিলাম ফলের নাম, নিলাম ফলের নাম, আর এদিক বরাবর বন্ধুর সংখ্যা। তাহলে এদিক বরাবর বন্ধুর সংখ্যা নিলাম, এই দিক বরাবর ফলের নাম নিলাম। তাহলে ওটা এ বি হবে না, বরং এদিকে ফলের নাম হবে, এদিকে বন্ধুর সংখ্যা হবে। তাহলে দেখো 3 জন বন্ধু তারা আপেল পছন্দ করে। তো আপেল যে ঘরে আছে এই ঘরে আমি যাব এই 3 ঘর পর্যন্ত, 3। এক ঘর, 2 ঘর, 3 ঘর এই পর্যন্ত। এখানে 3 আছে, তাহলে এটা হলো আপেলের জন্য, এই স্তম্ভটা আপেলের জন্য। এরপরে পেয়ারার জন্য স্তম্ভ আঁকবো। এখানে দেখো পেয়ারা 2 জন পছন্দ করে, তাহলে এখানে পেয়ারার জন্য আঁকতে হবে। দুই বলতে এই ঘর পর্যন্ত। তাহলে এই যে স্তম্ভটা হলো এটা পেয়ারার জন্য। তারপরে কলা পছন্দ করে 6 জন, তাহলে 6 ঘর মানে এত দূর উঠতে হবে। এই স্তম্ভটা হচ্ছে কলার জন্য। তারপরে আছে আম পছন্দ করে এখানে 4 জন, বেদানা পছন্দ করে 5 জন। আমের জন্য 4 ঘর উপরে নেব, এই যে 4। আর বেদানার জন্য 5 ঘর। তাহলে এই স্তম্ভগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব কি যে এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে x অক্ষ বরাবর কি নিলাম, x অক্ষ বরাবর ফলের নাম নেওয়া হলো, আর y অক্ষ বরাবর
বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা নেওয়া হলো। আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর মানে একটা বন্ধু। ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান একজন বন্ধু। তাহলে ব্যাস এগুলো লিখতে হবে এবং এই ছবিগুলো আঁকতে হবে। তাহলে স্তম্ভচিত্র আঁকা কমপ্লিট হলো। এরপরে আছে 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি। দুটো সংখ্যা নির্ণয় করতে হবে 5000 এর নিকটতম। তাহলে এটা হচ্ছে 3 এর 5। তাহলে কি করব, 5000কে প্রথমে বর্গমূল করার চেষ্টা করব। 5000 জোড় বাঁধছি, দুটো শূন্য নিলাম, এখানে আছে 50, আমি 7 দেব, 7 7 49, বিয়োগ করে হচ্ছে 1, দুটো শূন্য নামালাম, 7 ডবল 14। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যদি 1ও দিই সেটা কিন্তু 141, অর্থাৎ এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। সে দশমিক নিয়ে দুখানা শূন্য নেব, দশমিক নিয়ে দুখানা শূন্য নিলাম। এরপরে তো এটা এত কঠিন করার দরকার নেই, অর্থাৎ দশমিক নিয়ে শূন্য নেওয়ারও দরকার নেই। এটা 7 7 49 হচ্ছে, বিয়োগ করে পেলাম 1, শূন্য শূন্য নামালাম, আর 8 ডবল 14, 14 কিন্তু 100-এর মধ্যে যাবে না, তাহলে 7 আর আচ্ছা এটা 1 হলো, দুটো শূন্য হলো, তাহলে এখানে দশমিক নেব না, এখানে শূন্য দিয়ে দিলাম, এখানে শূন্য দিলাম। দশমিক নিয়ে এখানে দুটো শূন্য নেব। 70 ডাবল 7 দুগুণে 14, এটা 140। তো যাই হোক, দশমিক 70-এর পরে দশমিক নিলাম, এবার 140 হলো। এবার এখানে যদি 1 দিই, এটা হচ্ছে 1400, যদি এখানে 5 দিই, 5 15 75, যদি 8 দিই, 8 15 120, তাহলে এখানে 1 4 0 8 দিয়ে দেখি, 8 8 64, 4 হাতে 6, 8 8 0 0 6, 4 8 32, 2 8 1 8 11, 1 2 3 4, 1 2 3 4 বেশি হয়ে যাচ্ছে, 1 4 0 8, যদি আমি দিই 7, এখানে 7 7 7 49, হাতে 4, 7 0 0 4, 4 7 28, 8 হাতে 2, 7 1 7 9, তাহলে এখানে এবার 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 9 8 4 9, এটা হলো। যাই হোক, আর এগোনোর দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি কি যে 5000-এর বর্গমূল করলে 70 থেকে সামান্য বেশি হয়, তো আমি 70টাই নিলাম, কারণ তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে আর সেগুলো পূর্ণ সংখ্যা যেন হয়। তাহলে 70 × 70, এটা পেলাম 7 7 49, অর্থাৎ 4 9 0 0, তাহলে 5000-এর কাছে একটা পূর্ণবর্গ সংখ্যা এই 4900 হতে পারে, আর একটা হতে পারে 70 + 1 = 71, তাহলে 71 × 71, এই 71 গুণ করে আমরা আর একটা পেতে পারি পূর্ণবর্গ সংখ্যা, সেটাও এই 5000-এর খুব কাছে। তাহলে 71 1 71, 7 1 7, 7 7 49, তাহলে এখানে 1 7 7 14 4, 7 7 14 4 হাতে 1 0 5, তাহলে এটা হচ্ছে 5 0 4 1। তাহলে 5000-এর কাছাকাছি দুটো পূর্ণবর্গ সংখ্যা, একটা হলো 4900 আর একটা হলো 5041। 52টি ডাকটিকিট মিকি এবং 52টি ডাকটিকিট মিকি এবং চিকির মধ্যে 8:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এরপর মিকি কটি ডাকটিকিট চিকিকে দিলে তাদের কাছে সমান সংখ্যক ডাকটিকিট থাকবে। তো প্রথমে 52টি আছে, এখন মিকি ও চিকির মধ্যে 8:5 অনুপাতে ভাগ করে দিই।
তাহলে এটা হচ্ছে মিকি ও চিকির ডাক টিকিটের সংখ্যার অনুপাত। অনুপাতটা আছে 8:5। টিকিটের মোট সংখ্যা সমান এটা আছে 52। তাহলে মিকির টিকিটের সংখ্যা লিখলাম 52, মিকির দিকে আছে 8, 8 আর 5 13, 13টা নিচে লিখলাম। তাহলে 4 13 52, 4 8 32। তাহলে 32 হলো মিকির টিকিটের সংখ্যা ও চিকির টিকিটের সংখ্যা সমান 52 ইন্টু এটা হচ্ছে 5 13, এটা 4 5 20। তাহলে 52টি আছে আর চিকির টিকিট আছে 20টি। তো এখন বলা আছে কি যে এরপর মিকি কটি ডাক টিকিট চিকিকে দিলে তাদের কাছে সমান সংখ্যক ডাক টিকিট থাকবে। তাহলে এটা মিকির টিকিট এর চিকির টিকিট, মোট টিকিট 52টি। তাহলে 52কে 2 ভাগে ভাগ করব। 52টি টিকিটের অর্ধেক সমান 52/2 সমান 26। তো মিকির কাছে 32টা আছে, তার কাছে যদি 26টা টিকিট থাকতে হয় তাহলে 32 থেকে 26 বিয়োগ করব। অতএব মিকিকে দিতে হবে 32 মাইনাস 26টি, টিকিট। তাহলে এটা হবে 16, 16 না, এটা 6টি। তাহলে মিকিকে দিতে হবে 6টি টিকিট, এটি পাবে চিকি, অর্থাৎ মিকি 6টি টিকিট চিকিকে দেবে ও চিকিকে দিতে হবে এখান থেকে তো হয়ে যাচ্ছে। তাহলে মিকিকে দিতে হবে 6টি টিকিট, কারণ চিকির কাছে অলরেডি 20টি টিকিট আছে, সে 6টি পেলে তারও 26টা হয়ে যাবে, এবং মিকি যদি 6টা দিয়ে দেয় তাহলে মিকিরও 26টা হয়ে যাবে। অর্থাৎ এটা 6টি টিকিট মিকি চিকিকে দেবে। সাথে আছে পিকু একটি পিচবোর্ডের বাক্স বানিয়েছে। সে এমনভাবে ওই বাক্সে কতগুলি বর্গাকার খোপ রেখেছে যাতে খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। টিকুর বন্ধু টিকু প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রাখলো। এতে ওই বাক্সে মোট 1152 টাকা হলো। বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে দেখাও। তাহলে প্রত্যেকটা খোপে একটা করে 5 টাকার কয়েন আছে, একটা করে 2 টাকার কয়েন আছে, আর একটা করে 1 টাকার কয়েন আছে। তাহলে একটা খোপে মোট কত টাকা হচ্ছে সেটা এই টাকাগুলো যোগ করলেই পাবো। 5 টাকা 2 টাকা হলো 7 টাকা, 7 আর 2 8, অর্থাৎ প্রত্যেকটা খোপে 8 টাকা করে আছে।
প্রতি খোপে টাকার পরিমাণ সমান 5 + 2 + 1 টাকা সমান 8 টাকা। অতএব মোট খোপের সংখ্যা 1152 টাকা, তাকে 8 টাকা দিয়ে ভাগ করলে মোট কটি খোপ আছে সেটি পাওয়া যাবে। তাহলে আমরা কি করব, 8 দিয়ে 1152কে ভাগ করে ফেলব। 8 × 8, 8 × 3 = 11, 5 নামলো, 4 × 8 = 32, 3 2 নামলো, 4 × 8 = 32, তাহলে সমান 144টি। তাহলে যতগুলি সারি, প্রত্যেক সারিতে ততগুলি খোপ, এই যত তত এই ব্যাপারটা থাকলে আমরা কি করি, আমরা মোট খোপের সংখ্যাকে বর্গমূল করব, তাহলে প্রত্যেকটি সারিতে কটি করে খোপ আছে পেয়ে যাব। তাহলে প্রতি সারিতে খোপের সংখ্যা সমান √144, আর 144-এর বর্গমূল 12, তাহলে প্রতি সারিতে ওই 12টি করে খোপ আছে। তাহলে এটা 3 দাগ পর্যন্ত হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।